আপনি মনস্থির করে ফেলেছেন যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন। এখন একটা কনফিউশনের মুখোমুখি হয়েছেন যে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করব না ডিরেক্ট স্টক কিনবো। কিংবা ধরুন আপনি 2-3-4 বছর ধরে শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন, মিউচুয়াল ফান্ড এবং ডিরেক্ট স্টক উভয়ই আপনার পোর্টফোলিওতে আছে। তো আপনি এখন দেখছেন কম্প্যারেটিভলি মিউচুয়াল ফান্ডের রিটার্ন আপনি যে ডিরেক্ট স্টক কিনেছিলেন তার থেকে কিন্তু বেটার। এখন একটা প্রশ্ন আপনার মনে জাগছে যে মিউচুয়াল ফান্ড ভালো না ডিরেক্ট স্টক ভালো। মিউচুয়াল ফান্ড তো আমাকে বেশি রিটার্ন দিচ্ছে। তাহলে একটা কনফিউশন নবিশ কিংবা সিজেন্ড দু ধরনের শেয়ার বাজারে ইনভেস্টরদের মধ্যেই থেকে থাকে, যেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড বেটার নাকি ডিরেক্ট স্টক কেনাটা বেটার। নমস্কার, ওয়েলকাম টু বিনিয়োগী। আজকে আমরা আলোচনা করব মিউচুয়াল ফান্ড ভার্সেস ডিরেক্ট স্টক, কোনটা আপনার জন্য বেশি উপযোগী এই ব্যাপারে। চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা। আজকে আমরা যে টপিকগুলো ডিসকাস করব সেগুলো হচ্ছে হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড, হোয়াট ইজ ডিরেক্ট ইকুইটি, মিউচুয়াল ফান্ড আর ডিরেক্ট ইকুইটির মধ্যে তফাৎ কোথায়, প্রস অ্যান্ড কনস, কোনটা ভালো কোনটা মন্দ, হুইচ ওয়ান শুড ইউ বাই, কোনটা আপনার জন্য কেনা ভালো, আর সবশেষে একটা বোনাস টিপস থাকবে। ভিডিওটা শেষ অবধি দেখুন, বোনাস টিপসটা আপনাদের অবশ্যই কাজে দেবে। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে মিউচুয়াল ফান্ডটা কি। মিউচুয়াল ফান্ড হচ্ছে একটা কোঅপারেটিভ অপারেশনের মাধ্যমে চলে। ধরুন একটা ফান্ড হাউস আছে, সেই ফান্ড হাউস কোনো একটা নির্দিষ্ট থট প্রসেসে চিন্তা করলো যে আমরা একটা ফান্ড ওপেন করব। তো সেই ফান্ড হাউস প্রথমে কি করবে, ফান্ড হাউস একজন ফান্ড ম্যানেজার এবং তার অ্যাসোসিয়েটদের অ্যাপয়েন্ট করবে। একটা এনএফও হবে। এনএফওর পুরো কথাটা হচ্ছে নিউ ফান্ড অফারিং। ঠিক আছে, এর মাধ্যমে একটা মিউচুয়াল ফান্ড বাজারে আসে। তো এই যে ফান্ড ম্যানেজারকে অ্যাপয়েন্ট করলো এবং অ্যাসোসিয়েটদের অ্যাপয়েন্ট করলো, এদের একটা স্যালারি আছে। এই স্যালারিগুলো কিন্তু আপনার এক্সপেন্স রেশিও হিসাবে আপনার যে ইনভেস্টমেন্ট বা রিটার্ন তার মধ্যে থেকে মাইনাস করা হবে। ঠিক আছে, আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তাহলে বেসিক্যালি আপনি সেই ফান্ড হাউসের একটা কনসেপ্ট এবং ফান্ড হাউস যে ফান্ড ম্যানেজারকে অ্যাপয়েন্ট করেছেন সেই ফান্ড ম্যানেজারের থট প্রসেস এবং তার এক্সপার্টিজ আর এফিসিয়েন্সির ওপরে আপনার রিটার্নটা কিন্তু নির্ভর করছে। এটা গেল মিউচুয়াল ফান্ড। এরপর আমরা চলে যাব যে ডিরেক্ট ইকুইটি জিনিসটা কি, ডিরেক্ট ইকুইটি কিনলে কেনা জিনিসটা কি। একটা কোম্পানি মার্কেট থেকে টাকা তোলার জন্য, তার ব্যবসা বাড়ানোর জন্য, বা এক্সিস্টিং ইনভেস্টররা যদি টাকা তুলে নিতে চান, সেই ক্ষেত্রে আইপিওর মাধ্যমে বাজারে লিস্ট হয়। আইপিওর পুরো কথাটা হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিংস। ঠিক আছে, এরপরে আপনি এই আইপিওতে ইনভেস্ট করবেন বা ওপেন মার্কেটে যখন স্টকটা আছে সেখানে আপনি ইনভেস্ট করবেন কি করবেন না, আপনি সেই কোম্পানির স্টক কিনবেন কি কিনবেন না, সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার থট প্রসেস বা আপনার যে অ্যানালিসিস তার উপরে ডিপেন্ড করছে। আপনাকে কোনো শেয়ারে ডিরেক্টলি ইনভেস্ট করার আগে সেই শেয়ার সম্পর্কে থরলি জানতে হবে। কিছু বেসিক প্যারামিটার্স থাকে, সেই প্যারামিটার্সগুলো কীরকম আছে, কোম্পানির ব্যালেন্স শিট কীরকম, কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টটা কীরকম আছে, কোম্পানির ক্যাশ ফ্লো কীরকম আছে, এই সমস্ত বিষয় কিন্তু আপনাকে জানতে হবে কোনো একটা স্টকে ডিরেক্টলি ইনভেস্টমেন্ট করার আগে। তো এটা হচ্ছে বোঝা গেল যে বেসিক পার্থক্য কোথায় মিউচুয়াল ফান্ড আর ডিরেক্ট ইকুইটির মধ্যে। তাহলে এরপরে আমরা দেখব যে মিউচুয়াল ফান্ড আর ডিরেক্ট স্টকের মধ্যে তফাৎগুলো কি কি, কোন কোন ক্ষেত্রে তফাৎ রয়েছে, এবং মিউচুয়াল ফান্ড কোন কোন ক্ষেত্রে ভালো বা ডিরেক্ট স্টক কোন কোন ক্ষেত্রে ভালো। এখানে দেখতে পাচ্ছেন এই ছকে আমরা 6টা পয়েন্টকে সাজিয়েছি। মিউচুয়াল ফান্ড ম্যানেজ করেন কিন্তু একজন ফুল টাইম ফান্ড ম্যানেজার।
তিনি ফান্ড হাউসের বেতনভোগ কর্মচারী। সেই ফান্ড ম্যানেজারের স্যালারি বা ফান্ড ম্যানেজারদের যে অ্যাসোসিয়েটরা থাকেন তাদের স্যালারি, এই সমস্ত কিছু কিন্তু আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেখান থেকে এক্সপেন্স রেশিও হিসাবে কেটে নেওয়া হয়। ডিরেক্ট স্টকের ক্ষেত্রে কি? ডিরেক্ট স্টকের ক্ষেত্রে কোনো ফান্ড ম্যানেজার নেই, এক্সচেঞ্জ ছাড়া কোনো রকম মাঝখানে কোনো রকম এজেন্ট বা মিডলম্যান নেই। আপনি আপনার নিজের কাছে যা করবেন নিজের কাছে। সেকেন্ডলি, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে একটা প্রস কি? মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনি একজন এক্সপার্ট, তার এক্সপার্টাইজ পাচ্ছেন এবং তার যে এক্সপিরিয়েন্স আছে, ধরুন তিনি দীর্ঘ 15 বছর 20 বছর ধরে হচ্ছে এই লাইনে আছেন, তার যে একটা এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আপনি পাচ্ছেন। ডিরেক্ট স্টকের ক্ষেত্রে কি? ডিরেক্ট স্টকের ক্ষেত্রে আপনাকে আপনার নিজের অভিজ্ঞতা আর আপনি নিজে কতটুকু জানেন এটা কিন্তু আপনাকে নিজের কাছে আগে অ্যাসেস করতে হবে, নিজেকে আগে অ্যাসেস করতে হবে। 3 নম্বর যে প্রসটা আছে মিউচুয়াল ফান্ডের, সুবিধাটা আছে সেটা হচ্ছে আপনি ধরুন একটা টেলার মেড পোর্টফোলিও পাবেন, ঠিক আছে, যেটা একজন ফান্ড ম্যানেজার আপনার জন্য তৈরি করবেন। এবং এটা কিন্তু পোর্টফোলিওটা কিন্তু ওয়েল ডাইভার্সিফাইড হবে। একটা কথা সবসময় বলা হয়, ডু নট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। তো সেক্ষেত্রে একটা ভালো ডাইভার্সিফাইড পোর্টফোলিও আপনি পাবেন। ডিরেক্ট স্টকের ক্ষেত্রে আপনাকে ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি করতে হবে, আপনি টেলার মেড পাবেন না, এখানে কিন্তু আপনিই টেলার। মানে ব্যাপারটা হচ্ছে, ধরুন আপনি একটা গাড়ি কিনেছেন, তো গাড়িটা আপনি ড্রাইভারে রেখে চালাবেন না আপনি নিজে চালাবেন, এইটাই হচ্ছে ব্যাপার। তো এটা খুবই সাবজেক্টিভ না যে ড্রাইভার রেখে আপনি চালাবেন বা ড্রাইভার না রেখে আপনি নিজে চালাবেন। চলুন পরের পয়েন্টগুলো দেখা যাক, তারপরে আমরা ডিসকাস করব যে কাদের ড্রাইভার রাখা উচিত আর কাদের নিজে চালালেও কোনো সমস্যা নেই। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এটা একটা কনস বলা যেতে পারে যে এক্সপেন্স রেশিওটা অ্যাপ্লিকেবল হবে। আপনার যে টাকাটা ইনভেস্ট করছেন বা যে রিটার্নটা পাচ্ছেন সেখান থেকে কিন্তু এক্সপেন্স রেশিওটা কাটা যাবে। এক্সপেন্স রেশিওটা কেন কাটা যাবে? ধরুন ওই ফান্ড হাউসের কিছু প্রফিট আছে, ফান্ড হাউসের যে ফান্ড ম্যানেজার বা তার অ্যাসোসিয়েট বা এজেন্ট এরা যারা আছে তাদের তো কিছু মাইনে দিতে হবে। তাহলে ফান্ড হাউস কোথা থেকে মাইনে দেবে? আপনার টাকা যখন তারা ম্যানেজ করছে তখন আপনাকেই মাইনে দিতে হবে, আপনাকেই মাইনে করে রাখতে হবে। ড্রাইভারের মাইনে কি আপনি দেবেন না গাড়ির কোম্পানি দেবে? সেটা তো হয় না, আপনাকেই দিতে হবে। তো ডিরেক্ট স্টকের ক্ষেত্রে এইটা সুবিধা, আপনাকে কোনো রকম এক্সপেন্স রেশিও দিতে হচ্ছে না, পুরো প্রফিটটা আপনার পকেটেই আসবে। 5 নম্বর যে একটা কনস আছে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইন্ডিয়ান যে সমস্ত ফান্ড ম্যানেজাররা আছেন তারা কিন্তু বেশ ডিফেন্সিভ ভাবে খেলেন আর কি। তারা বাজারে খেলেন ডিফেন্সিভ ভাবে, তার কারণটা হচ্ছে তারা চেষ্টা করেন যে আমার রিটার্ন খুব হাই ফাই বা এক্সট্রাঅর্ডিনারি না আসুক, কিন্তু আমার যেন ডাউন সাইড প্রোটেকশন থাকে। ইন্ডিয়ান ফান্ড ম্যানেজারদের একটা হেরিডিটারি বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে ওনারা ডাউন সাইড প্রোটেকশনটা আগে চিন্তা করেন, তারপরে অন্য কথা চিন্তা করেন, রিটার্নের কথা তারপরে চিন্তা করেন। তো আপনি যদি এখানে ডিরেক্ট স্টক কেনেন সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু এই লিবার্টিটা আছে যে আপনি কতটা অ্যাগ্রেসিভ ভাবে খেলবেন বা কতটা ডিফেন্সিভ ভাবে খেলবেন। আপনি আপনার রিস্ক প্রোফাইল অ্যাসেসমেন্ট করে সেই অনুযায়ী খেলতে পারবেন। এই লিবার্টিটা ডিরেক্ট স্টকের ক্ষেত্রে কিন্তু আপনার কাছে আছে। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আর একটা যেটা কন, সেটা হচ্ছে দেখুন টাকাটা আপনার, ফান্ড ম্যানেজার আপনার হয়ে টাকাটা লাগাচ্ছে, তাহলে ফান্ড ম্যানেজারও মানুষ, ফান্ড ম্যানেজারেরও ভুল হতে পারে। ধরুন ফান্ড ম্যানেজার যদি ফেল করেন তাহলে কিন্তু আপনার যে টাকাটা আপনি ইনভেস্ট করেছেন সেটা কিন্তু ডুবে যাওয়ার একটা চান্স থেকে যায়। ডিরেক্ট স্টকের ক্ষেত্রে কি? হ্যাঁ, ডিরেক্ট স্টকের ক্ষেত্রেও আপনার টাকা ডুবতে পারে। আপনি নিজে লাগাচ্ছেন বলে যে টাকাটা ডুববে না সেটার কোনো কথা নয়, টাকাটা ডুবতে পারে। কিন্তু এখানে হচ্ছে যেহেতু আপনি নিজের কষ্টার্জিত টাকা লাগাচ্ছেন, সেহেতু আপনি কোনো স্টকে টাকাটা লাগানোর আগে আপনি বেশ ভালো করে স্টকটা সম্পর্কে পড়াশোনা করে তবেই লাগাবেন, এটা আশা করা যায়। তাহলে চলুন এরপরে দেখি যে মিউচুয়াল ফান্ড কাদের জন্য আর ডিরেক্ট ইকুইটি কাদের জন্য ভালো, কোনটা কার কেনা উচিত। প্রথমেই ধরুন মিউচুয়াল ফান্ড কেনা উচিত যারা নিউ কামার্স তাদের জন্য।
আপনি ধরুন একটা নতুন গাড়ি কিনেছেন, আপনি গাড়ি চালানো জানেন না, আপনার কাছে লাইসেন্স নেই, যাই হোক লাইসেন্সের কথাটা আলাদা, আপনি গাড়ি চালাতে জানেন না, সেরকম হাত সড়গড়ও নয়, তাহলে আপনি কি করবেন? গাড়িটা আপনি নিজে চালাবেন, দিয়ে অ্যাক্সিডেন্ট করবেন, কোথাও একটুখানি ঘষা হবে, কোথাও ঠোকাঠুকি হবে, সেটা করবেন? না আপনি একটা ড্রাইভার রেখে কিছুদিন গাড়িটা চালানো শিখবেন? অবশ্যই কিছুদিন একজন ড্রাইভার রেখে। তো এখানেও নিউ কামার্সদের জন্য ফান্ড ম্যানেজার হচ্ছে সেই ড্রাইভার। নিউ কামার্সদের জন্য অ্যাডভাইস, প্রথমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, আস্তে আস্তে শিখে তারপরে ডিরেক্ট ইকুইটিতে যাবেন। ডিরেক্ট ইকুইটি কারা কিনবেন? অপরদিকে ডিরেক্ট ইকুইটি কিনবেন যাদের অ্যাডিকুয়েট একটা নলেজ বেস অলরেডি তৈরি হয়ে গেছে, তারা ডিরেক্ট ইকুইটি শেয়ার কিনতে পারেন। 2 নম্বর, মিউচুয়াল ফান্ড কারা কিনবেন? মিউচুয়াল ফান্ড তারা কিনবেন যাদের নিয়মিত পড়াশোনা করার সময় নেই, যারা চাকরিজীবী, সারাদিন খাটাখাটনি করে এসে স্টক মার্কেট নিয়ে পড়াশোনা করার মতো আর এনার্জি যাদের থাকে না, এই টাইমটা যারা ডিভোট করতে পারবেন না, প্লিজ ডিরেক্ট ইকুইটিতে যাবেন না, মিউচুয়াল ফান্ডের মধ্যে দিয়ে ইনভেস্ট করুন। ডিরেক্ট ইকুইটি তখনই কিনবেন যদি আপনার কাছে এনাফ টাইম থাকে এবং আপনি এনাফ টাইম ইনভেস্ট করতে পারেন স্টক মার্কেট কি এবং তার ডিটেলসটা শেখার জন্যে। এটা একটা লাইফ লং প্রসেস। আমি 1 মাস শিখলাম, 1 মাস পড়াশোনা করলাম, তারপরে আর আমাকে শিখতে হবে না, এরকম ব্যাপারটা নয়। 3 নম্বর, মিউচুয়াল ফান্ড কারা কিনবেন? যারা মনে করেন যে একজন এক্সপার্টের কাছে টাকাটা দিয়ে একটুখানি নিশ্চিন্তে থাকতে পারবেন, ঠিক আছে, একজন এক্সপার্ট টাকাটা আপনার ম্যানেজ করবে, সেইটা যারা চান তারা মিউচুয়াল ফান্ড কিনবেন। অপরদিকে ডিরেক্ট ইকুইটি কারা কিনবেন? ডিরেক্ট ইকুইটি তারাই কিনবেন যারা অন্য কারোর হাতে নিজের টাকা ছেড়ে দিতে রাজি নন, তারা। 4 নম্বর, মিউচুয়াল ফান্ড কারা কিনবেন? ধরুন আপনি 2,000 টাকার একটা এসআইপি করতে চান, প্রত্যেক মাসে 2,000 টাকা আপনি ইনভেস্ট করতে চান, কি 5,000 টাকা ইনভেস্ট করতে চান। তো 5,000 টাকা দিয়ে আপনি বাজারে কিনতে গেলে কি পাবেন? একটা রিলায়েন্সের শেয়ারের দামই ধরুন এখন মোটামুটি প্রায় 2,100-2,200 টাকা, একটা এইচডিএফসি ব্যাংকের শেয়ার প্রায় 1,400-1,500 টাকা, টিসিএস এর তো ধরুন 3,500 টাকার কাছাকাছি। তাহলে কি হবে? 5,000 টাকা ইনভেস্ট করতে গেলে কি হবে? ডাইভার্সিফাই তো করতে পারবেন না। তাহলে 2,000 টাকা 5,000 টাকায় প্রত্যেক মাসে ইনভেস্ট করতে চান, 10,000 টাকা প্রত্যেক মাসে ইনভেস্ট করতে চান, মিউচুয়াল ফান্ডের থ্রুতে যান, আমার মনে হয় সেটা অনেক ভালো হবে। ডিরেক্ট ইকুইটি তারা কিনবেন যাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, যে আপনারা নিজেরা একটা ডাইভার্সিফিকেশন তৈরি করতে পারবেন। পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে তবেই ডিরেক্ট ইকুইটিতে যান। মিউচুয়াল ফান্ড করবেন আরও যারা এসআইপি করতে চান, প্রত্যেক মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট, ধরুন 2,000 টাকার আপনি ফিক্সড অ্যামাউন্ট এসআইপি করতে চান, তারা মিউচুয়াল ফান্ডে এসআইপি করবেন। ডিরেক্ট স্টকে কিন্তু 2,000 টাকা প্রত্যেক মাসে এসআইপি করা সম্ভব নয়। কোনো মাসে আপনার 1,800 টাকা হবে, কোনো মাসে 1,900 টাকা হবে, কোনো মাসে 2,200 টাকা হবে, কোনো মাসে আবার 1,500 টাকা হবে। তো আপনি যদি 2,000 টাকা বেশি করতে না পারেন, তাহলে আপনার হচ্ছে ডিরেক্ট ইকুইটিতে এসআইপি করার কোনো মানে কিন্তু দাঁড়ায় না। ঠিক আছে, আপনাকে অ্যালোকেশন যেটা আপনার থাকবে ডিরেক্ট ইকুইটিতে, সেই অ্যালোকেশনটা কিন্তু আপনাকে ম্যানুয়ালি মেনটেন করে যেতে হবে, তবেই আপনি ডিরেক্ট ইকুইটি কিনে সাকসেস পেতে পারেন। 6 নম্বর, কারা কিনবেন মিউচুয়াল ফান্ড? যারা কঠিন সময়ে নিজেদের ঠিক রাখতে পারেন না, তারা মিউচুয়াল ফান্ড কিনুন। কারণ আমি আগেই বলেছি, মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজাররা, ইন্ডিয়ান ফান্ড ম্যানেজাররা একটা খুব স্ট্রং ডাউন সাইড প্রোটেকশন নিয়ে রাখেন। তো কঠিন সময়, যেমন ধরুন কোভিড-19 মার্চ মাসে যে অবস্থা হয়েছিল, শুধু শুধু টেনশন করে হাত পা ঘামিয়ে শেয়ারগুলো বেচে দেওয়ার তো কোনো মানে হয় না। তাহলে মিউচুয়াল ফান্ডের থ্রুতে ইনভেস্ট করুন। আর মিউচুয়াল ফান্ডেও অনেকের ভয়ে গা হাত পা ঠান্ডা হয়ে যায়, সেটা কিছু করার নেই, তবে বেটার অপশন মিউচুয়াল ফান্ডের থ্রুতে ইনভেস্ট করুন। ডিরেক্ট ইকুইটিতে ইনভেস্ট করবেন তারা যারা নিজেদের কনফিডেন্স এবং ফুল অফ কনভিকশন দিয়ে হচ্ছে একটা ইকুইটি শেয়ার কিনেছেন, কোনো একটা কোম্পানির শেয়ার কিনেছেন, আপনার কনফিডেন্স আছে সেই কোম্পানির ওপরে যে এই কোম্পানি ভালো করবেই, আগামী 5 বছর এই কোম্পানি ভালো করবে, আমার টাকা এই কোম্পানি বাড়িয়ে দেবে, আমার টাকা ডুববে না,
এই কনভিকশন যার আছে তারাই হচ্ছে ডিরেক্ট ইকুইটিতে ইনভেস্ট করুন। লাস্টলি, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন তারা যাদের একটা মডেস্ট রিটার্ন হলেই চলবে। ইনফ্লেশন বিট হবে, তার উপরে ধরুন আরো 5-6% রিটার্ন পাবেন, এটা ধরে রেখে যারা চলতে পারবেন তারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন। আর যারা মোটামুটি বছরে 2 গুণ, 5 বছরে 4 গুণ, 10 বছরে মোটামুটি 100 গুণ এরকম মাল্টিব্যাগার রিটার্ন চান, তাদের কিন্তু ডিরেক্ট ইকুইটি ছাড়া উপায় নেই। তাহলে বোঝা গেল যে কার কোনটা কেনা উচিত। এই চারটা থেকে স্পষ্ট বুঝতে পারছেন নিজে কোন ক্যাটেগরিতে পড়েন, সেই ক্যাটেগরিতে নিজেকে ক্যাটেগরাইজড করে ফেললেই সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে এরপরে আসি বোনাস টিপসে। বোনাস টিপসটা কি? ধরুন লম্বা সময় ধরে দেখা গেছে যে মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন 20 বছরের বেশি সময় ধরে, মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার কিন্তু চেঞ্জ হন। চাকরি যেমন আপনি করছেন, চাকরি ছেড়ে দেন, অন্য একটা চাকরিতে জয়েন করেন, সেরকম ফান্ড ম্যানেজাররাও ধরুন একটা ফান্ড হাউস ছেড়ে অন্য ফান্ড হাউসে জয়েন করেন। তাহলে এর ফলে কি হয়? ধরুন একজন ফান্ড ম্যানেজার চলে গিয়ে আর একজন ফান্ড ম্যানেজার এলেন, সেক্ষেত্রে যিনি চলে গেলেন তার থট প্রসেসের সাথে যিনি এলেন তার থট প্রসেস তো সম্পূর্ণভাবে কখনোই মিলবে না। তাহলে এর ফলে দেখা যায় যে লম্বা সময়ে রিটার্ন যেটা থাকে মিউচুয়াল ফান্ডের, অ্যাক্টিভলি ম্যানেজড মিউচুয়াল ফান্ডের, সেটা কিন্তু তার যে বেঞ্চমার্ক ইন্ডেক্স থাকে বেশিরভাগ ক্ষেত্রেই সেই বেঞ্চমার্ক ইন্ডেক্সের থেকেও কম রিটার্ন একটা মিউচুয়াল ফান্ড লম্বা অবধিতে প্রদান করে থাকে। ঠিক আছে, তো এক্ষেত্রে যদি আপনাকে দীর্ঘকালীন ইনভেস্টমেন্ট করতে হয়, বেস্ট অপশন হচ্ছে আপনার জন্য ইন্ডেক্স ফান্ড বা ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। যে কোনো একটা ইন্ডেক্স ফান্ড, নিফটি 50 হতে পারে, সেন্সেক্স হতে পারে, ব্যাংক নিফটি হতে পারে, মিড ক্যাপ হতে পারে, মিড ক্যাপ 150 হতে পারে, যে কোনো একটা ইন্ডেক্স ফান্ড, যে ইন্ডেক্সটা আপনার পছন্দ, আপনি মনে করেন যে সেক্টরটায় আগামী 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর ভাটা আসবে না, সেই সেক্টরের ইন্ডেক্স ফান্ড মার্কেটে অ্যাভেলেবেল আছে, একটুখানি সার্চ করলেই পাবেন গুগলে, কোনো সমস্যা নেই। ইন্ডেক্স ফান্ডে আজ থেকেই শুরু করে দিন ইনভেস্ট করা। বেস্ট অপশন এসআইপি করুন, ইন্ডেক্স ফান্ডে এসআইপি করুন। যদি দীর্ঘকালীন এসআইপিটা করতে পারেন তাহলে মোটামুটি কত টাকা কামাবেন সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি হয়তো নিজেও ঠিক অনুধাবন করে উঠতে পারবেন না। ঠিক আছে, এইটা হচ্ছে আজকের বোনাস টিপস, যে একটা নিজের পছন্দ মতো ইন্ডেক্স বার করে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করুন। এরপরে আমরা ইন্ডেক্স ফান্ড নিয়ে আরো ডিটেলসে ভিডিও বানাবো। আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।